পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাই ফালুন, পর্ব সংখ্যা 21। নাদিরার দিকে চোখ পড়তেই মনে হলো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি কোন নাদিরাকে দেখছি? দুজন গৃহকর্মী ধীরে ধীরে হুইল চেয়ার ঠেলে নামাচ্ছে। তাতে বসে আছে নাদিরা। তারা এলোমেলো চুল কাজ জুড়ে ছড়িয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে বহুদিন চুলে চিরুনি দেওয়া হয়নি। তার চোখ দুটো রক্তাভ, দৃষ্টিতে কোনো স্থিরতা নেই। একবার ছাদের দিকে, একবার দেয়ালে, আবার হঠাৎ আমার মুখে। গালের পাশ বেয়ে লালা ঝরে পড়ছে। সে নিজেই হাত দিয়ে মুছে, আবার সে ভেজে আঙুল চুষছে শিশুর মতো। তার হাত কাঁপছিল থরথর করে। কখনো নিজের পরনের জামা মুষ্টে ধরছে, কখনো বা বাতাসে অদৃশ্য কিছু ধরার চেষ্টা করছে। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। বুকের ভেতর ধপধপ আওয়াজ হচ্ছে। ক্ষণে ক্ষণে গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি 2 কদম পিছিয়ে গেলাম। আমাকে দেখে নাদিরা খিলখিল করে হেসে উঠল। হাসিটা আমার কানে বিঁধে যাচ্ছিল তীরের মতো। সে হঠাৎ নিজের পরনের জামা টেনে খুলে ফেলতে যাচ্ছিল। একজন গৃহকর্মী বাধা দেওয়ায় নাদিরা ক্ষুধার্ত পশুর মতো তার হাত কামড়ে দিল। পরক্ষণেই আবার চোখ বড় বড় করে ভয় পেয়ে গেল। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি চেয়ারম্যান সাহেবের পিছনে গিয়ে দাঁড়ালাম। চেয়ারম্যান সাহেব গম্ভীর মুখে এগিয়ে এসে হুইল চেয়ারের হাতল শক্ত করে ধরলেন। ভারী গলায় বললেন, এটাই আমার মেয়ে নাদিরা। ভাগ্যে নিষ্ঠুর খেলায় এই অবস্থায় নেমে এসেছো। তুমি ওকেই খুঁজেছিলে, তাই না? আমি হ্যাঁ না কিছুই বললাম না। তিনি আবারও গম্ভীর স্বরে বললেন, তুমি তো বললে তুমি নাদিরাকে চিনো, তাহলে এখন নাদিরাকে দেখে তুমি ভয়ে পিছিয়ে যাচ্ছ কেন? আমি নির্বাক দাঁড়িয়ে রইলাম। কিছু বলার মতো শব্দ খুঁজে পেলাম না ঠোঁটের কোণে। চেয়ারম্যান সাহেব আবারও বললেন, আমার মেয়ের সাথে কি কথা বলবে বলেছিলেন? আমি কাপা গলায় বললাম, সরি আঙ্কেল, আমি যে নাদিরাকে খুঁজছি এটা সেই নাদিরা নয়। আপনাকে এবং নাদিরাকে ডিস্টার্ব করার জন্য আমি সত্যিই দুঃখিত। চেয়ারম্যান সাহেব কিছু বললেন না। নিঃশব্দে নাদিরাকে নিয়ে উপরে চলে গেলেন। আমি ধীর পায়ে চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে এসে আকাশের দিকে তাকালাম। মেঘগুলো অস্থির, মনে যেন অস্বস্তিতে ছটফট করছে। হঠাৎ মনে হলো, বাবা কি সত্যি এতটা সরল ছিলেন? তিনি একজন এসিপি ছিলেন, যার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অপরাধের মুখোশ ভেদ করত। সেই কিনা একটা মেয়ের মুখের কথায় বিশ্বাস করে ফাঁদে পা দিলেন। একটা বারের জন্য সত্যতা যাচাই করার প্রয়োজন মনে করলেন না। না না, এর ভেতরে অন্য কোনো রহস্য আছে। বাবা হয়তো সত্য জানতেন, অথচ নীরব থেকেছেন। হয়তো ইচ্ছে করে সেই ফাঁদে পা দিয়েছিলেন, কারণ বাবার অভ্যাস ছিল ছায়ার আড়ালে আলো খোঁজা। আমি আর ভাবতে পারলাম না কিছু। মাথাটা প্রচন্ড ধরেছে। চায়ের একটা চুমুক হয়তো শান্তি দিবে। আমি চায়ের খোঁজে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসি। ভাগ্যক্রমে চায়ের দোকানও পেয়ে যাই, কিন্তু সব দোকানদার দোকান বন্ধ করে অন্যদিকে ছুটতে লাগলো। আমি তাদেরকে কারণ জিজ্ঞেস করতেই বলল, ঝড়ের সময় নাকি কোনো এক আগন্তুকের উপর বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। তারা সকলে সেই লোকটাকে দেখতে যাচ্ছেন। অনেকে আবার লোকটাকে দেখে ফিরেও এসেছে। কেউ কেউ আবার হাই হতাশ করে বলছে, আহারে কত সুন্দর পোলারা, এমন অকালে মইরা গেল, কতই বা বয়স হইব। দেখা তো মনে হচ্ছে না বিয়া শাদী করছে। না জানি কোন মায়ের কোল খালি হয়ে গেল। পোলারেরও দোষ আছে। এমন ঝড় বৃষ্টির মধ্যে বাইর হওয়ার কি দরকার ছিল? তাদের হাহাকার মিশ্রিত কথাগুলো হঠাৎই ছিন্ন ভিন্ন করে দিল আমার সমস্ত স্থিরতা। চোখের সামনে ভেসে উঠল পরাগ ভাইয়ের গুঁড়ো গম্ভীর অথচ দীপ্ত মুখচ্ছবি। তাদের বর্ণনা অনুযায়ী পরাগ ভাই সেই আগন্তুক, দেখতে সুন্দর, অল্প বয়স। এক মুহূর্ত আমার শ্বাস আটকে গেল। মনে হলো বুকের ভেতর কেউ মোচড় মেরে ধরে আছে। হৃদস্পন্দনগুলো শব্দ হারিয়ে ফিসফিস করে বলে উঠল, এ কি তবে পরাগ ভাই? আমি ধীর পায়ে জটলার দিকে এগোতে লাগলাম। প্রতিটি পদক্ষেপে আমার বুকের ভেতর কেঁপে কেঁপে উঠছে। হাত পা কাঁপছে, চোখে পানির বাঁধ মানছে না। চারপাশে মানুষের ফিসফাস, দীর্ঘশ্বাস। কেউ মাথা নাড়ছে, কেউ হাত তুলে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে। কিন্তু আমার কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। শুধু বুকের ভেতর ঢাকের মতো হৃদস্পন্দন বাজছে, আর কানে বাজছে একটাই নাম, পরাগ ভাই। আমার পায়ের গতি বাড়ছে। মনে হচ্ছে আমার পা শিকলে বাঁধা, তবুও অদৃশ্য একটা টান আমাকে ঠেলে দিল সামনে। চারপাশের মানুষগুলো সরে দাঁড়াতেই চোখের সামনে খুলে গেল এক শীতল দৃশ্য। ভেজা মাটিতে শুয়ে আছে এক তরুণ দেহ। গায়ে কোনো কাপড় নেই, শুধু ভিজে গেঞ্জিটা গা ঘেঁষে লেপ্টে আছে। বৃষ্টির পানি কাদায় সেই গেঞ্জি ধূসর হয়ে গেছে। তার মুখটা আর চেনার মতো নেই।
বজ্রপাতে দগ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ অচেনা হয়ে গিয়েছে, আঁচড় কেটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। কিন্তু লোকটার পরনে পরাগ ভাইয়ের পরে থাকা সেই একই প্যান্ট, একই গেঞ্জি, দুজনের উচ্চতাও একই। সবকিছু বলে দিচ্ছে এটাই পরাগ ভাই। আমার চোখ ভেসে গেল অঝোর জলে। আমি ভিজে গেঞ্জির বুকে মুখ গুজে কাঁদতে লাগলাম। ভিড়ের মানুষজনও নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আমার অঝোর কান্নার দিকে। মধ্যবয়স্ক মহিলা আমার দিকে এগিয়ে এলেন, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ছেলেটাকে চিনো তুমি? তুমি যেভাবে কান্না করছো, মনে হচ্ছে তোমার কোনো প্রিয়জন হারিয়েছে। প্রিয়জন কথাটা আমার কানে বাজতে লাগলো। পরাগ ভাই তো কখনো আমার প্রিয়জন ছিলেন না। তবুও কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন আমার বুক ফুঁড়ে হৃদয়টা বেরিয়ে আসতে যাচ্ছে? আমার বাবা মায়ের মৃত্যুতে আমার যতটা কষ্ট হচ্ছিল, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই মানুষটার অনুপস্থিতিতে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তবে কি সত্যি সে আমার প্রিয়জন? ভদ্রমহিলা আবারও বললেন, কি হলো মা, কথা বলছো না যে? আমি কাপা গলায় বললাম, হ্যাঁ, সে আমার প্রিয়জন, আমার স্বামী, আমার পৃথিবী। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমার মনে হচ্ছিল পৃথিবীর সব আলো এক নিমিষে নিভে গেছে আমার ভেতরে। কেমন যেন পাগল পাগল লাগছিল। ভদ্রমহিলা আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার শ্বশুর বাড়ির লোকজনদের খবর দাও, তাদেরও জানা দরকার। আমি চোখের পানি মুছে সবাইকে সংবাদটা জানানোর জন্য ব্যাগ হাতে ফোনটা বের করি। আমার হাত কাঁপছে, কণ্ঠ কাঁপছে। আমি সবে মামার নাম্বারে ডায়াল করেছি। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর, পাপড়ি, কি হয়েছে তোর? তুই এখানে বসে কান্না করছিস কেন? আমি চমকে উঠলাম, চোখে জল জমে গেল, বুকটা শিউরে উঠল। হৃদয় স্পন্দন দ্রুত থেকে দ্রুতর গতিতে লাফাতে শুরু করলো। আমি তড়িৎ পেছনে ফিরতেই দেখি পরাগ ভাই দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখেই আমার কি হলো কে জানে। আমি সমস্ত রাগ, অভিমান, লাজ লজ্জা হলে দৌড়ে গিয়ে পরাগ ভাইকে জড়িয়ে ধরলাম। অসংখ্য চুমুতে ভরিয়ে দিলাম তার গাল, গলা, বুক।